আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে ডক্টর খলিলুর রহমানের ভারত ভিজিট যেটা ছিল হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, এখানে কি আলোচনা হয়েছে বা যে সমস্ত জিনিস আমি জানতে পেরেছি সে ব্যাপারে কথা বলবো। আমি অলরেডি অনেকগুলো ভিউ দেখলাম, দেখে ইন বিটুইন দ্য লাইন কিছু পড়ার চেষ্টা করলাম। আচ্ছা, প্রথমে আমি বলি যে এই কনফারেন্সটা যে হবে এটা কিন্তু এই কলম্বো সিকিউরিটি ক্যানক্লেভের সপ্তম এনএসএ লেভেলের কনফারেন্স। এটার শিডিউল অনেক আগেই হয়েছিল, শুধু কে যাবে এটা নিশ্চিত হয় নাই। এই বিষয়ে কি আলোচনা হবে না না হবে এটার সাথে নিয়ে আমেরিকাও এটা নিয়ে বেশ কনসার্ন ছিল। অনেকে আমরা জানি না যে মার্ক রুবিও তিনি তার সাথে ডক্টর খলিলুর রহমানের অন্তত ব্যক্তিগতভাবে পর্যায়ে খাতির আছে, এবং মার্ক রুবিও যেহেতু আমেরিকার ইন্টারেস্ট দেখে এবং এ বিষয়ে ভারতের সাথে যে বর্তমানে তাদের যে একটা ক্রাইসিস চলতেছে এবং আমেরিকা অ্যাকচুয়ালি কানাডা ইউরোপ এদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, সেই ইনফ্লুয়েন্সে কিন্তু বেশিরভাগ ওয়েস্টের দেশেই কিন্তু ভারতের বিরুদ্ধে, ভারতের বিভিন্ন অনিয়ম এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তাদের কিছু কোম্পানিকে যারা রাশিয়া থেকে তেল কিনেছে ওগুলাকে তারা স্যাংশন দিয়েছে। সো আমেরিকা কন্টিনিউয়াস প্রেসারে রাখার একটা পার্ট হিসাবে মার্ক রুবিওর সাথে অ্যাকচুয়ালি ডক্টর খলিলুর রহমান এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইউএস তারা একসাথে কাজ করতেছিল এবং সেট আপ করতেছিল যে এই কনফারেন্সে কি কি আলাপ হবে। এইটাই আমি দেখলাম বাকি যারা ইনফরমেশন দিয়েছে এটার সাথে একটু এডিশনাল, এই জন্য এইটাই প্রথমে বললাম। ফার্স্টে আমরা যেটা জানি যে কূটনীতির ভাষায় যে আগে অ্যাপ্রোচ করে তার রিকোয়ারমেন্ট তার দায়টা বেশি। আমরা দেখলাম 5ই আগস্টের বাস্তবতা ভারত মেনে নেয় নাই, তারা বিভিন্ন এম্বাসির অংশ বন্ধ করে দিচ্ছে, ভিসা বন্ধ করে দিচ্ছে, ব্লা ব্লা চতুর্দিক দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এই গভর্নমেন্টটা যেহেতু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট এবং এটাকে সে দুর্বল করতে পারবে, সেই দুর্বল করার নিয়তে এই জিনিসগুলো করেছিল যাতে নেগোসিয়েটিং টেবিলে তাদেরকে বসানো যায়। বাট প্রফেসর ইউনুস, ডক্টর খলিলুর রহমান, যদিও মাঝখানে জনাব তৌহিদ আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, উনি ভারতীয় এজেন্ট, এতে কোনোই ডাউট নাই। উনি এটা বারবার বলতে হয় কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বারবার না বলে মাথার মধ্যে ঢুকে না। এক হচ্ছে উনি জাতিসংঘে গিয়ে বলেছিল না যে আফগানিস্তানের মেয়েদের রাইট এগুলা নিয়ে, এগুলো আমাদের কনসার্ন না, ভারতের কনসার্ন। এর আগে উনি অনেক জায়গায় পাকিস্তান বাংলাদেশে এসেছে সে সম্পর্কটা উন্নয়ন করার জন্য। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হইলে ভারত আমাদেরকে আটটু মাইপা চলবে। আমি অলরেডি একটা জিনিস দিয়েছি যে একটা জিনিস খেয়াল করেন, তারা আগে অ্যাপ্রোচ করেছে নাম্বার 1। তারপর হচ্ছে যখন এই কনফারেন্সটার জন্য খলিলুর রহমান রওনা দিবেন, এই মুহূর্তে ভারতীয় বিজনেস ভিসা যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে। তার মানে হচ্ছে যখন খলিলুর রহমান ভারতে পৌঁছবেন তখন উনি জানবেন যে ভারত অলরেডি, এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফট ভাবে আছে এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে, তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথেও করে, যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট ফায়দা লুটা যাবে। বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খেপাই দিচ্ছে সে। এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাতির নাই। এখন হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান ওখানে গিয়ে কি বললেন, আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের 6 জন জেনারেল পালিয়ে ওখানে আছে, এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই, কিন্তু জোর করে সে কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে প্রেশার দিচ্ছে। বাট এই মুহূর্তে
ডক্টর খলিল রহমান তাদেরকে এটা নিয়ে ক্লিয়ারলি জানাইতে বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামাকে কি বলে, এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে, তাদের কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্যতে, যে দালাই লামাকে তো তারা চায়না এত বড় একটা রাজনৈতিক শক্তি, তারপর তাদের প্রেসারে দেয় নাই। দালাই লামা তো কোনো কোর্টের কনভিক্টেড না, সে তো তার উপর তো 1,500 লোকের খুন করার ইলজাম ছিল না। সো এটার সাথে এটা মিলাইলে হবে না। ভারত এটা ভালো করেই জানে যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে। এটা দালাই লামার কেসের সাথে মিলাইলে হবে না, এবং ফিউচারে এই ব্যাপারে আরো প্রেশার আসবে। সো ওরা জানে যে এটা নিয়ে, বাট আমি অ্যাকচুয়ালি এখনো বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে, এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ, শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দে আর ডান উইথ ইট। শেখ হাসিনা অলরেডি বলেছে যা দিছি ভারত আজীবন মনে রাখবে, এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলির কেউ ফেরত আসার কোনো সুযোগ নাই। জয় এটা একটা গান্ডু অথর্ব, এই কারণেই মানে একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট উত্তরাধিকারী হিসেবে কিন্তু সেট করতেছিল। সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারত ডক্টর খলিল রহমানের সাথে যে গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডারার তাদেরকে ফেরত দিব, বাট এর বদলে ওই আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক। ওদের টেকনিকটা কি? টেক এভরিথিং গিভ নাথিং, মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আমার কি দিবা, ওই সেম পুরানা জিনিস। আওয়ামী লীগের আমলে যে সমস্ত ছিল, ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল মিরাসরাইতে ওইটা ক্যান্সেল করে দিছে, আবার নতুন একটা কি তারা চাচ্ছে দুইটা আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে, দুইটা ইকোনমিক জোন ট্রানজিট, যে জিনিসগুলো নিয়ে পুরানা। অবশ্য ডক্টর খলিল রহমান এটা খুব স্মার্ট প্লে করেছেন। এটা নিয়ে উনি জাস্ট খালি বলেছেন যে এইটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে সে আমাদের সাথে তোমাদের 2013-তে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী দেওয়ার কথা দেওয়া নাই। এখন যখন এটা তার এগেনস্টে অলরেডি আদালতের রায় হয়েছে, সো তোমাকে দিতে হবে এই জিনিসটা অনেক ডিপ্লোম্যাটিক্যালি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষা আছে। যেমন মনে করেন যে উনি খলিল রহমান পরবর্তীতে বলেছেন, আমি পড়ি কি বলেছেন একটা স্টেটমেন্টের মধ্যে, যে একটি স্থিতিশীল নিরাপদ সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকিতে পরিণত হতে চাই না। এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, কিন্তু এটার মধ্যেই নিহিত আছে, যদি ইন বিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বলছে, ক্লিয়ার যে আমরা পাকিস্তান ভারত এদের কোনো ইনফ্লুয়েন্সে কাজ করব না, আর ইন্ডিয়ার কোনো ইন্টারেস্ট নিয়ে করবো না, আমাদের নিজেদের নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে বেশি, এবং এই জিনিসটাই তাদেরকে ক্লিয়ার করেছেন। এখন বাংলাদেশ কোনো বাইরের ইনফ্লুয়েন্সে কাজ করবে না, এইটাই হচ্ছে অজিত দোভালের জন্য সবচেয়ে বড় মেসেজ। সো এখন যেটা হচ্ছে, আমি যেটা মনে করতেছি যে আচ্ছা, খলিল রহমান আরো কিছু জিনিস করেছেন, উত্থাপন করেছেন, যে বর্তমানে যে তারা এই এত লোকজনকে আওয়ামী লোকজনকে দিয়েছে, তারা কিভাবে দেশে পাসপোর্ট ছাড়া গিয়েছে, তারপরেও তাদেরকে ভারতের ভিতরে ঢুকতে দিয়েছে, জেনারেলরা চলে গেছে, এই জিনিসগুলোতে ফিউচারে ডিপ্লোম্যাটিক প্রেশার আরো বাড়ানো হবে, এই ধরনের জিনিসটা ভারতকে জানান দিয়েছেন। এবং ফিউচারে তারাও জানে যে যখন এটা কি বলে ইন্টারপোল থেকে আসবে, আরো প্রেশার আসবে ফিউচারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তারা এখন ওয়েস্টকে ফেস করতেছে, এবং এটা ভালো করে জানে দেখি যে ভারত অ্যাকচুয়ালি আমেরিকা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আগে যেটা হতো, ভারতের সাথে মিলে
আমেরিকা বাংলাদেশকে দেখতো, এখন কিন্তু উল্টা হয়ে গেছে। এবং এটা হয়েছে এই ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে। ডক্টর খলিলুর রহমান দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছে। ইভেন এই যে অ্যান্থনিও গুতরাস, তার সাথে কিন্তু তার ব্যক্তিগত খাতির ব্যবহার করে প্রফেসর ইউনূস তার নিজের এবং ডক্টর খলিলুর রহমানের ব্যক্তিগত ইউএনএ তারা একসাথে চাকরি করেছেন, ওইটা খাতিরটাকে লাগিয়েই কিন্তু উনি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন। এরপর আমার একটু নোটটা দেখে নিই। আচ্ছা, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ভারত যেরকম জানে যে আমাদের হাতে কিছু কি আছে এবং তাদের হাতে কি আছে। সো এই সিচুয়েশনে ভারত এর আগে প্রতিবারই খুব স্ট্রংলি 5ই আগস্টের পর থেকে খুব স্ট্রংলি বাংলাদেশকে হ্যান্ডেল করতে গেছিল, কিন্তু পারেনি। প্রফেসর ইউনূস প্রতিটাতেই প্রথমেই এসে বলে দিয়েছে যে 7 সিস্টার নিয়ে কথা বলেছে, যেটা নিয়ে একটা তোলপাড় তুলে গেছে। এবং ভারত পাকিস্তানের সাথে যেন আমাদের রিলেশনটা ভালো না হয়, এটা নিয়ে তারা উদ্যোগ দিয়েছে। আরেকটা জিনিস, চায়না যে বাংলাদেশে একটা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাবে এবং ওখানে আমাদের লালমনিরহাট যে কি বলে এয়ারপোর্টটা হবে, এটা নিয়ে উদ্যোগ জানাইছে। প্রফেসর ডক্টর খলিলুর রহমান বলে দিচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা এটা ইজ আওয়ার কনসার্ন, এবং এটা নিশ্চিত করবে আমাদের যাহা করার তারাই করব। এবং একটা জিনিস বলি যে ডক্টর খলিলুর রহমান খুব স্মার্ট প্লে করতেছেন। স্মার্ট প্লেটা এরকম, উনি কিন্তু চায়নাতেও কিন্তু নাম্বার অফ টাইম ভিজিট করেছেন, আমেরিকার সাথেও, আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে কাজ করেছেন, মার্ক রুবিওর সাথে কাজ করেছেন, অ্যান্থনিও গুতেরেসের সাথে কাজ করেছেন। এই সমস্ত প্রেশার একসাথে মিলে, এবং আমি বলি চায়নাও কিন্তু ভালো মতো জানে যে প্রফেসর ইউনূসের ডক্টর খলিলুর রহমানের স্ট্রেংথটা কোত্থেকে আসছে। বাংলাদেশ অবশ্যই তার একটা স্ট্রেংথ, কিন্তু বাংলাদেশের স্ট্রেংথ এই মুহূর্তে যেহেতু আমেরিকা তাকে ব্যাক দিচ্ছে, এই কারণেই আরেকটা জিনিস বলি, এই কারণেই ইন্ডিয়া বেশি কনসার্ন। এবং এই কারণেই ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক গুলা, বিভিন্ন ইন্ডিয়ান ডিফেন্স জার্নাল, ওই ইন্ডিয়ার কতগুলা গর্ধব কতগুলা অফিসার আছে, কি মেজর গৌরব আর সামথিং, এমন একটা ভাব নিয়ে বলবে যে বাংলাদেশকে তুলিভাই উড়াই দিবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে তাদেরকে ওই জিনিসগুলো আমলে নিতে হচ্ছে। এবং বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট জিনিস বললো যে বাংলাদেশ আমেরিকা, এই ক্রেডিটটা আমি প্রফেসর ইউনূসকে বেশি দিব, যে আমেরিকাকে ম্যানেজ করতেছে, অ্যাট দ্য সেম টাইম চায়নাকেও ম্যানেজ করতেছে। চায়না এখানে ড্রোন বানাবে, এখানে এয়ারপোর্ট করবে, অ্যাট দ্য সেম টাইম আমেরিকা বাংলাদেশকে ইম্পর্টেন্স দিচ্ছে। এই দুইয়ের ব্যালেন্সের মধ্যে পড়ে ইন্ডিয়া এখন কনসার্ন। সো এই মুহূর্তে যেটা হচ্ছে, তারা শেখ হাসিনাকে দিবে না এই কথাটা বলে নাই, এবং বর্তমানে ফিউচারে দিতেও পারে এরকম একটা ডিপ্লোম্যাটিক কলাকৌশল ব্যবহার করেছে। আমার ধারণা যে ভারত অ্যাকচুয়ালি অপেক্ষা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় কিনা। যদি হয়, তখন বাংলাদেশের সরকার কারা গঠন করবে, এটার জন্য তারা অপেক্ষা করতেছে। সো তখন তারা ডিসিশন নিবে। এবং এই মুহূর্তে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, অন্যান্য ইয়ারা খুব স্ট্রংলি বলতেছে আমরা কোনো শেখ হাসিনা অলরেডি, আমি কয়েকটা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স কতগুলো ইয়া দেখলাম, তাদের পোস্ট দেখলাম, তারা বলতেছে শেখ হাসিনা হচ্ছে নির্বাচিত সরকার, গণতন্ত্রের মাদার ফাদার, এরকম টাইপ। সে ভারতের একটা আকৃতি বন্ধু, ভারতের 7 সিস্টার শান্তির জন্য তার এই অবদান, সেই অবদান, তাকে কখনোই ইন্ডিয়ার হাতে, বাংলাদেশের হাতে তুলে দিবে না, ব্লা 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 ব্লা। সেখানে আবার ওই দালাই লামার স্টোরিটা আবার বলছে যে দালাই লামাকে ইয়া করছে, বাট দালাই লামার সাথে এই স্টোরি এখানে মিলাইলে হবে না। এটার সাথে আন্তর্জাতিক যে প্রেশারটা, কি বলে, ইন্টারপোলের যে প্রেশারটা আস্তে আস্তে এটা এসকেলেট হবে, ওইটাকে সামাল দিতে গিয়ে অ্যাকচুয়ালি তাদেরকে এখন একটা ব্যালেন্সিং ইয়াতে আসতে হবে। তারা অলরেডি এর আগে, আমি বলবো মাস 4-5 আগে দিল্লিতে একটা কনফারেন্স তারা করেছিল, জাস্ট
এই প্রেজেন্ট সিচুয়েশন যে সমস্ত নেইবরদের সাথে যে তার খারাপ সম্পর্কটা হচ্ছে, বাংলাদেশের সাথে এখন এরকম সিচুয়েশন, তাদের করণীয় কি? তাদের এই করণীয়তেই একটা ছিল যে তাদেরকে কোনো একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার ধারণা এই বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তারা উন্নয়ন করতে চাচ্ছে, এবং ফিউচারে আমি অনেক আগেই বলেছিলাম যে ওরা নিজেদের স্বার্থে যখন শেষ হয়ে গেছে, এখন তারা এইটুকু বুঝতে পেরেছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো ফিউচার নাই। আমার ধারণা আমরা শেখ হাসিনাকে পেয়েও যেতে পারি, আমি বিশ্বাস করি। কারণ ভারতের পররাষ্ট্রনীতি বলে হচ্ছে তারা তাদের প্রতিবেশীগুলো তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। শেখ হাসিনার সাথে আর কোনো ফিউচার স্বার্থ নাই। অ্যাটলিস্ট আগামী 15-20 বছরে আওয়ামী লীগের কোনো ফিউচার নাই। এখন অভ্যন্তরীণভাবে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আছে, জেনারেল ওয়াকার আছে, তারা যতই ইনক্লুসিভ ইলেকশন ব্লা 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 বলুক, এটা যে বাস্তবতা না, বাস্তবতা হচ্ছে ফিউচার। সো এখন ভারত যেটা করবে সেটা হচ্ছে ফিউচারে যে সরকার গঠন করে সেই গঠন করার পরে ওই সরকারের সাথে তার সম্পর্কটা কি হবে এটার পরে তারা ডিসিশনটা নিবে। সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান অ্যাকচুয়ালি ওখানে স্মার্ট প্লে করেছেন। এটার মধ্যে আপনি দেখবেন অনেকে এটার অনেক রং ফিডব্যাক দিতে পারে যে অ্যাকচুয়ালি খলিলুর রহমান একটু নতজানু হয়ে কথা বলেছে, কথা বলেছে। দ্যাটস অল বুলশিট। আমাকে অ্যাকচুয়ালি ইনবক্সে অনেকে এরকম সবক দেওয়ার চেষ্টা করেছে। বাট আমার ধারণা যে ডক্টর খলিলুর রহমান ঠিক লাইনে আগাচ্ছে, এবং এই কারণেই এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ওই আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের কথাটা। যারা দেখবেন দাদারা যাদের প্রশংসা করতেছে, তাহলে আমার যদি প্রশংসা করে তাহলে বুঝবেন আমি বিক্রি হয়ে গেছি। ওই সেম জিনিস, দাদারা যার বিরুদ্ধে কথা বলে, প্রফেসর ইউনূসের এগেইনস্টে কথা বলে, কারণ প্রফেসর ইউনূসের সাথে কমফোর্টেবল না। আমি রাতের বেলা একটা এই যে সাথী কি বলে 21 নম্বরের একটা ছবি পোস্ট করেছি, ম্যাডাম খালাতে দিয়ে হাসতেছে, প্রফেসর ইউনূস হাসতেছে, অনেক গম্ভীর মুখে বসে আছে। কি কারণে? বিকজ হি ইজ নট অলসো কমফোর্টেবল উইথ প্রফেসর ইউনূস। আর আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকার অলরেডি ওই যে ব্রিগেডিয়ার শামসকে লন্ডনে পাঠিয়েছিল তারেক জিয়ার সাথে কথা বলার জন্য। তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার চেষ্টা করতেছে, বিএনপি যেহেতু ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তাদের মাধ্যমে, এবং সেনাবাহিনীর যারা গুম খুনের সাথে জড়িত আছে, প্লাস ফিউচারে যেন গুম খুনে জড়িত কাউকে ধরতে না পারে। এগুলা কিন্তু জেনারেল ওয়াকার ভ্রাতৃত্ববোধ দেখাচ্ছে তা না, এটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের তাদের যে যারা লাস্ট লাইন অফ ডিফেন্স যারা আছে, প্রশাসনে বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে বলেন, সেনাবাহিনীতে বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তাদেরকে অসুস্থ করা। স্টিল উই আর লুকিং আফটার ইউ। কারণ এইটা যখন ভেঙে পড়বে, অলরেডি তাদেরকে যখন আদালতে হাজির করেছে, যদিও ক্যান্টনমেন্টে রেখে এবং এদেরকে এখনো চাকরিচ্যুত না করে জেনারেল ওয়াকার একটা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরপরে কিন্তু ওদের এই প্রতিরোধটা ভেঙে যাচ্ছে। এখন যে সমস্ত জিনিস হয়েছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি মানি টক্স। আমরা সবাই জানি তারা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকাগুলো দিয়ে আমরা অলরেডি নিউজ দেখেছি যে কেউ যদি মিছিলে অংশগ্রহণ করে তাহলে 2 থেকে 3 হাজার টাকা, আর যদি ব্যানার ধরে 5 থেকে 7 হাজার টাকা, অনেকে বলে 5 হাজার টাকা বা 7 হাজার টাকা, টাকার একটা অংশ হবে। সো এখন যেটা হচ্ছে টাকা কথা বলতেছে। সো আমাদেরকে দেখতে হবে যে আমি বলবো বাংলাদেশে একটা ওর্স পিরিয়ডে যাচ্ছে, যেখানে আমাদের নিজেদের 5-6টা জেনারেল শত্রু দেশ, ভারত স্টেট আমি বলবো শত্রু দেশ, পালিয়ে যাওয়ার পরেও এখনো আমরা সেনাবাহিনীর স্তুতি করি। এখানে একটা জিনিস বলি যে ওই যে সাইফুল ইসলাম যে ছেলেটা সেনাবাহিনীকে উচ্চারণ করতে চাই না, খারাপ কথাটা বলেছে, এটা আমাদের রিটায়ার্ড এবং মিলিটারি সবাইকে সার্ভ করেছে। এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। এটার মধ্যে আমি দেখলাম বট কমই আছে, জেনুইন লোকরা তাদের কনসার্ন জানাইছে। আমি অ্যাকচুয়ালি 100% একমত, আইনের শাসন থাকতে হবে। সেনাবাহিনী ইউনিফর্ম পরে ওই সাইফুল ইসলামের বাসায় গিয়ে মারাটা ঠিক হয় নাই। দ্যার আর লট অফ আদার ওয়েজ, বাট এইটার সেনাবাহিনী আরো স্মার্টলি হ্যান্ডেল করতে পারত।
ইউনিফর্মে যাওয়ার দরকার ছিল না যদি তারা ম্যানেজই করতে না পারে। ইউনিফর্ম পরে গিয়ে অ্যাকচুয়ালি আর্মিকে আরো ভার্নারেবল করেছে। কিন্তু আমার যে স্ট্যান্ড পয়েন্ট আমি যেটা দিয়েছি আমি ওটা থেকে নড়তেছি না, কারণ হচ্ছে আমি পার্ট অফ ইউনিফর্ম ছিলাম। একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে যখন জনতা না ওয়াকার এটা নিয়ে কিন্তু কেউ কনসার্ন হয় নাই, আর্মির কেউ পাত্তা দেয় না। সবাই জানে জেনারেল ওয়াকার ইজ ডুইং দিস ননসেন্স। হাসনাত না ওয়াকার, যদিও এটাকে আমি অ্যাগ্রিড না, হাসনাতের সাথে জেনারেল ওয়াকার তুলনা আমি করব না, কিন্তু এইগুলাতে সেনাবাহিনীর মধ্যে ইয়া হয় নাই। কিন্তু একটা আপনাকে সাধারণ জনগণ যে কেউ হন তারা একটা সংস্থাকে এইভাবে আপনি কথা বলতে পারেন না পাবলিকে, আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন। আমি মনে করি যে আমি সেনাবাহিনীর এবং আওয়ামী নেতৃত্বে যারা আছে তাদের যত বড় ক্রিটিক জানা, সেই আমি সেনাবাহিনীর ক্রিটিক হয়ে আমারই এই জিনিসটা আমি নিতে পারিনি। আপনাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনীকে অ্যাজ এ হোল আমি কখনোই সেনাবাহিনীকে অ্যাজ এ হোল কখনোই করিনি। যদিও জেনারেল ওয়াকারের বট বাহিনী আমাকে এইটাকেই কনসার্ন করেছে যে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি। সেনাবাহিনীর একটা ইমোশনের জায়গা, তাদেরকে বুঝতে হবে তারা দেশের আইন এবং কি বলে এবং মিলিটারি আইনে দ্বারা শাসিত। তারা চাকরিচ্যুত হইলেই আপনার মতো আদালতে যেতে পারে না। যাই এই চান্সে আমাদের প্রায় 500 থেকে 700 অফিসার সৈনিক আছে যারা এই আমলে চাকরি হারিয়েছে। এবং যেহেতু জেনারেল ওয়াকার ওই শেখ হাসিনার আমলটাই এমএস ছিল এবং তিনি এগুলোর পিছনে জড়িত, ওগুলো একটাও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করতেছে না, কিছুই করতেছে না। সো আমি মনে করি অবশ্য প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে আসছি যেহেতু এটা প্রেজেন্ট। আমি বলবো সেনাবাহিনীকে অ্যাজ এ হোল আপনারা গালিগালাজ করেন না। যারা এই সেনাবাহিনীকে এই পর্যায়ে নিয়ে গেছে তারা এটার জন্য যায়, সবাই না। আমি আরেকটা জিনিস বলি, আমি নিজে এই 5ই আগস্টের অনেক আগে, এখন থেকে হয়তো 5-6 বছর আগে, একজন সিনিয়র মিলিটারি অফিসার, যিনি, আমি কোন রাজনৈতিক দল এগুলো কিছুই বলবো না, স্যারের সাথে আমার নিয়মিত কথা হইতো, মানে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা স্ট্রংলি লেখা কথাবার্তা শুরু করলাম, যে সেনাবাহিনীর ভিতরে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা ঢুকেছে, যেটা মনে করেন অন্য যে কোনো দেশে যে প্রতিবেশী দেশের সাথে এরকম আন্ডারহ্যান্ড যারা করে, ইটস এ ট্রিজন, ইটস হাই ট্রিজন। এবং সেনাবাহিনীর অফিসার কিছু আমাকে সরাসরি বলেছে তারা ভারতের সাথে তার কানেকশন আছে। এই জিনিসটা যে একটা কবিরা গুনাহ, এটা সেনাবাহিনীর ভিতরে ঢুকাইতে হবে। এবং ঢুকাইতে হলে যারা গুম খুন এবং অন্যান্য করে বাংলাদেশ সেনাবাহিনীর কে একটা মানে ডিসিপ্লিনকে এমন একটা সিচুয়েশন নিয়ে গেছে, এদেরকে কমসে কম 200 জনকে অ্যারেস্ট করতে হবে, অবশ্যই প্রমাণের ভিত্তিতে করতে হবে। এবং নিশ্চিত যারা গুম খুনের সাথে জড়িত এরকম 35 থেকে 40 জনকে ফাঁসিতে ঝুলাইতে হবে, অবশ্যই আইনের মাধ্যমে। বাট আমি দেখলাম তারা এখন জেনারেল ওয়াকারের দ্বারা প্রভাবিত। আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি এটা সেনাবাহিনীকে সেই আগের ফর্মে নিয়ে আসার জন্য, আগের ফর্মে যেখানে জনগণ আমাদেরকে সাপোর্ট করতো, আমাদেরকে অ্যালং উইথ আমরাও জনগণের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তাম, এখনো পড়তেছি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এত কিছু করার পরেও আমরা জনগণের মন পাচ্ছি না এখনো। পাবলিক মিডিয়াতে আমাদেরকে যে এই সাইফুল রহমান যে কথাটা বলছে এটা বলতেছে, এইটাকে উত্তরণের একটা বড় উপায় আমি বলবো, যদিও এটা দীর্ঘ হয়ে যাচ্ছে কথাবার্তা, সেটা হচ্ছে আগামী নির্বাচন। আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে বলবো, উপরের থেকে জেনারেল ওয়াকার যে আদেশই দেখ না কেন, আপনারা গ্রাউন্ডে যখন থাকবেন আপনারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং আপনারাই শুধু পারেন, সেনাবাহিনী ছাড়া কেউ পারবে না, তাদেরকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। এবং বাংলাদেশকে ইন্ডিয়া চাচ্ছে এবং আওয়ামী লীগ চাচ্ছে এই নেক্সট ইলেকশনটা একটা হজবরল টাইপ একটা ইলেকশন হোক, এবং জনগণ এবং দুনিয়াকে যেন তারা দেখাইতে পারে যে বাংলাদেশ ইলেকশন এরকমই হয়। সো এইটা যেন না করতে পারে, আপনাদেরকে কনসার্ন থাকতে হবে। এবং আগামী ইলেকশনটা আমি এটাই বলতে পারি যে জনগণ আমাদের সম্বন্ধে, সেনাবাহিনী যে সমস্ত খারাপ কথা বলে, সব ওয়াইপ আউট হয়ে যাবে একটা সঠিকভাবে নির্বাচন যদি সেনাবাহিনী করতে পারে।
সো আমার অ্যাকচুয়ালি আর কোনো বক্তব্য নেই। নেক্সট কোনো কিছু হলে আবার লাইভে আসবো। ধন্যবাদ।